দক্ষিণবঙ্গের মানুষের কাছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে তারা 3 ঘন্টায় খুলনা, যশোর বা বেনাপোল থেকে ঢাকা পৌঁছাবে। তো সেই স্বপ্ন অবশেষে আমাদের পূরণ হলো। 24শে ডিসেম্বর শুরু হয়ে গেল খুলনা ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস। আর সেই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই দুই ট্রেনের। তো চলেন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রান্সপোর্ট টকারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নড়াইল স্টেশন, যা নড়াইল জেলাতেই অবস্থিত এবং নড়াইলের মানুষ প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেনের স্বাদ পেতে চলেছেন। আমি আসলে আমার নিজের ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে ট্রেনটা ঢাকা বা খুলনা থেকে ধরতে পারি নাই। আমি ট্রেনটা ধরেছিলাম নড়াইল থেকে। তো আমি দুইটা ট্রেনেরই সব কিছু তথ্য এই ভিডিওতেই দিয়ে দেবো। আপনারা হতাশ না হয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে কিন্তু অনেক তথ্য হয়তো বা আপনারা পাবেন না। তো আপনারা আশা করব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নড়াইল স্টেশনের বিশ্রামাগার। তো নড়াইল স্টেশনটা ছোটখাটো হলেও বেশ ভালো, তবে আমি একটা জিনিস প্রথমেই অনুরোধ করব যে পরবর্তীতে অন্তত এই যাত্রী যে শেডটা এটা যেন পরবর্তীতে বাড়ানো হয়, কারণ বৃষ্টির দিনে এটা মানুষের জন্য খুবই একটা হ্যাসেল হয়ে যায় যখন ট্রেন এসে দাঁড়ায় বা নামে। তো এই শেডটা বাড়ানোর জন্য আবার 5-10 বছর অপেক্ষা না করা লাগে, এটা একটা অনুরোধ থাকবে বাংলাদেশ রেলওয়ের কাছে। তো আপনারা এই যে ভিডিও ক্লিপটার শুরুতেই যে উচ্ছ্বাসটা দেখলেন মানুষের মধ্যে, তো সেটা থেকে হয়তো অনুমান করতে পারছেন যে এই অঞ্চলের মানুষ কতটা অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটা বা এই দিনটার। তো যদিও এই ট্রেনটা দ্বিতীয়বারের মতো নড়াইলে আসছে, অর্থাৎ এই ট্রেনটা সকালে খুলনা থেকে ছেড়ে অর্থাৎ জাহানাবাদ এক্সপ্রেস যেটা সেটা ঢাকা গিয়েছিল নড়াইল হয়ে এবং সেটা ফিরে আসছে রূপসী বাংলা নামে। প্রথমবারের মতন বেনাপোল যাচ্ছে ট্রেনটা নড়াইল হয়ে, এই জন্য মানুষের এতটা উচ্ছ্বাস। আর আমি নড়াইল থেকে বেনাপোল পর্যন্ত এই ট্রেনে গিয়েছিলাম এবং বেনাপোল থেকে যশোর পর্যন্ত এই ট্রেনে ছিলাম। তো সব ফুটেজগুলো আপনারা দেখতে পারবেন, সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এই যে ট্রেন ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলেন এই মুহূর্তে আপনাদেরকে আমি প্রথমে জানিয়ে দিই খুলনা ঢাকার মধ্যে নতুন যে ট্রেনটি চালু হয়েছে অর্থাৎ 825 ও 826 জাহানাবাদ এক্সপ্রেসের সকল তথ্যগুলো আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি। ট্রেনটির স্টপেজ সমূহ ও সময়টা আমি বলে দিচ্ছি, আর ভাড়াগুলো আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন। তো 825 নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর 6টায়। এর পরবর্তী স্টপেজ নোয়াপাড়া স্টেশন। নোয়াপাড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ভোর 6টা বেজে 36 মিনিট। এর পরবর্তী স্টেশন সিঙ্গিয়া। সিঙ্গিয়া থেকে ট্রেনটি ছেড়ে যাবে ভোর 6টা বেজে 53 মিনিট। এর পরবর্তী স্টেশন নড়াইল। নড়াইল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 7টা বেজে 16 মিনিটে। এর পরবর্তী স্টেশন লোহাগাড়া। লোহাগাড়া থেকে ট্রেনটি ছেড়ে যাবে সকাল 7টা বেজে 31 মিনিটে। এর পরবর্তী স্টেশন কাশিয়ানী জংশন। কাশিয়ানী থেকে ট্রেনটি ছেড়ে যাবে সকাল 7টা বেজে 44 মিনিটে এবং এর পরবর্তী স্টেশন ভাঙা জংশন। ভাঙা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে সকাল 8টা বেজে 16 মিনিটে এবং সর্বশেষ ট্রেনটি ঢাকা পৌঁছানোর সময় সকাল 9টা বেজে 45 মিনিটে, অর্থাৎ ট্রেনটি 3 ঘন্টা 45 মিনিটে খুলনা থেকে ঢাকা এসে পৌঁছাবে। আর 826 নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টা এবং এর পরবর্তী স্টেশন ভাঙা জংশন। ভাঙা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত 9টা বেজে 6 মিনিটে। এর পরবর্তী স্টেশন কাশিয়ানী। কাশিয়ানী থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত 9টা বেজে 37 মিনিটে। পরবর্তী স্টেশন লোহাগাড়া। লোহাগাড়া থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত 9টা বেজে 50 মিনিটে। এর পরবর্তী স্টেশন নড়াইল। নড়াইল থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় রাত 10টা বেজে 6 মিনিটে এবং এর পরবর্তী স্টেশন সিঙ্গিয়া। সিঙ্গিয়া থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় রাত 10টা বেজে 40 মিনিটে। পরবর্তী স্টেশন নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় রাত 10টা বেজে 56 মিনিটে
এবং সর্বশেষ ট্রেনটি খুলনা এসে পৌঁছাবে রাত 11:45 এবং ফিরতি পথেও ট্রেনটি 3 ঘন্টা 45 মিনিট সময় নিচ্ছে ঢাকা থেকে খুলনা। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। ট্রেনটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি একদম প্রথমে যাওয়ার সময় তো দেখতে পারিনি, তো ফিরে আসার সময় দেখছি তাতেও কোনো কমতি ছিল না ট্রেনটির সৌন্দর্যের। আসলে আমাদের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো যখন চালু হয় আর কি, প্রথম দিকে যখন কোনো নতুন ট্রেন দেয় সেগুলোকে এত সুন্দরভাবে সাজায়, আসলে সত্যি এটা প্রশংসা করার মতন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল স্টেশনের ভিড়, এবং এটা আসলে অকল্পনীয় ব্যাপার ছিল, ঠিক আছে। মানে অনেক মানুষ, ঠিক আছে, যাত্রীর থেকে কয়েক গুণ বেশি শুধু মানুষ দেখতে এসেছিলেন। বিভিন্ন ইউটিউবাররাও তো আসছিলেনই এবং সংবাদ কর্মীরাও আসছিলেন। সো সব কিছু মিলে একটা পরিবেশ ছিল, একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল। আর যেহেতু প্রথম দিন সেহেতু ট্রেনটা একটু লেটও ছিল, প্রায় 1 ঘন্টা মতন লেট করেছে ঢাকা থেকে বেনাপোল আসতে, এবং বেনাপোল থেকে ছেড়ে যেতেও 1 ঘন্টার উপরে লেট ছিল। আপনারা মানুষের চাপ দেখতে পাচ্ছেন, আর দেখেই বুঝতে পারছেন যে এনারা কিন্তু কেউই ঠিক যাত্রী না। তো যাত্রীর চাপ যে ছিল না সেটা কিন্তু না, যাত্রীও প্রচুর পরিমাণে যাত্রী ছিল, প্রচুর যাত্রী ছিল ট্রেনটিতে। এবং যে ভিডিও করছিলাম আমরা যারা, তাদের কিন্তু বেশ মানে বেগ পেতে হয়েছে এই কারণে, যাত্রী চাপের কারণে। আপনারা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেই বুঝতে পারছেন, কারণ অনেক সকালে ট্রেনটা গিয়েছে প্রায় 7টার সময়, তখন অনেকেই দেখতে আসতে পারেননি। তো তারা আর কি বেলা যখন বেড়েছে তখন আসছেন শীতের সকালে। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল, এটা আসলে বলে ঠিক বোঝানো সম্ভব না তাদের আনন্দের ব্যাপারটা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে 1:45 আর কি, 1 ঘন্টা লেটে ট্রেনটা নড়াইল ছেড়ে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে। আসলে প্রথম দিন এইগুলো আপনাকে একটু মেনে নিতেই হবে, কারণ মানুষের যে চাপ, মানুষকে সরানো, মানুষের উপর দিয়ে তো আর ট্রেন চালানো সম্ভব না, তাদেরও একটা উচ্ছ্বাস আসে, সবারই আবেগ কাজ করে। তো এই আর কি 1 ঘন্টা লেটে আমরা নড়াইল স্টেশন ছেড়ে যাচ্ছি। প্রথমবারের মতন রূপসী বাংলা এক্সপ্রেস 728 নম্বর ট্রেনটি ছেড়ে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে। আপনারা এই যে ডিপার্চার দেখতে পাচ্ছেন। আর এই ট্রেনটি ঢাকা থেকে আর কি মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো লেটে ছেড়েছিল। আমি যতটুকু জেনেছি যে 11:18 ট্রেনটা ছেড়ে আসছে ঢাকা থেকে। কাকু ভাই ভাই কই আপনি তো আপনারা যে এই মুহূর্তে যে কাজটা দেখলেন এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, তারা ইচ্ছাকৃতই আর কি দেরিটা করছে। তারা দেখছে যে ট্রেনটা চালু হয়ে গেছে, তারপরেও তারা নামছিল না। তখন দেখছে যে গতি বেড়ে গেছে, তখন তারা নামার চেষ্টাটা করলো। তো একজন কিন্তু পড়েও গেছিল, ঠিক আছে। তো এইগুলো, এই ধরনের রিস্কগুলো নেবেন না, ঠিক আছে। ট্রেন কিন্তু কোনো মানে ফাইজলামির জিনিস না বা ছেলে খেলার জিনিস না, ঠিক আছে। এবং এমন না যে আপনি ট্রেনে অ্যাক্সিডেন্ট করলে আপনি পরবর্তীতে ট্রেনের নামে মামলা দিতে পারবেন, ঠিক আছে। তো এই কাজগুলো অন্তত করবেন না। একটা আনন্দঘন দিনকে আপনারা কিন্তু বেদনা বিদুর করতে যাচ্ছিলেন আর একটু হলেই, এই কাজগুলো আসলে একেবারেই কাম্য না। তো রূপসী বাংলা এক্সপ্রেসের এই যে আস্তে আস্তে গিয়ার আপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ইএমডি লোকোমোটিভ, আসলে আমি কত নম্বর এটা দেখতে পারিনি ভিডিওতে, তবে আপনারাও দেখেছেন, আমি আসলে খেয়ালই করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে গাছে ঘেরা যে জায়গাটা, এটা যশোর নড়াইল হাইওয়ে। তো সামনে গেলে আপনাদেরকে আমি রাস্তাটাও দেখাতে পারবো। অদ্ভুত সুন্দর একটা লোকেশন। আর নড়াইল যে রেল স্টেশন সেটার ভিউ তো আপনাদেরকে দেখালাম। বেশ সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে। আর এই যে দেখেন, এইটা হচ্ছে নড়াইলের হাইওয়ে, এই যে যশোর নড়াইল রাস্তা।
আপনারা এই যে উপভোগ করছেন নতুন লাইনের ছুটে চলা, আসলে পদ্মার এই লিঙ্ক ও যে লাইনটা, এই লাইনে কিন্তু একেবারেই নয়েজ নেই বলা চলে, একেবারেই নেই। তো এর আগে আপনারা আমার সুন্দরবন এক্সপ্রেসের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু জানেন, এবং যারা এই পথে যাওয়া আসা করেন তারাও জানেন। তো সুন্দরবন এক্সপ্রেসের ভিডিও যদি না দেখে থাকেন আপনারা দেখে নিতে পারেন, আমি আই বটনের লিঙ্ক দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে। আর ট্রেনের গতিও আপনারা উপভোগ করতে পারছেন। আর হ্যাঁ, এই দিন আসলে আমাদের লোকোমোটিভ ছিল 66 সিরিজের 6636 যে লোকোমোটিভ, আমেরিকান ইএমডি লোকোমোটিভ, এটা আমাদের ছিল এই দিন, প্রথম দিন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের গতি, এই দেখেন, অর্থাৎ মিটারে এখানে যা দেখায় তার থেকে ধরেন যে 5 কি 10 প্লাস থাকে মিটারে। তো যদি ম্যাক্স আপনারা যে দেখতে পাচ্ছেন যে 92 অর্থাৎ 102, এবং এরপরে 94 পর্যন্ত আর কি উঠছিল স্পিডটা, আপনারা এখানে দেখতে পারবেন। তো এটা ভাই আসলে বাংলাদেশের আমরা এই ধরনের স্পিড কখনো পাবো এটা আসলে আমরা আশা করিনি। এই দেখেন 96 উঠে গেল, অর্থাৎ 106 ধরতে পারেন। তো এটা আসলে খুবই উপভোগ্য ছিল। আর সব থেকে বড় কথা, আজকে প্রথম দিন ছিল যেহেতু, তো এই কারণে একটু হয়তো বা আসতেও কোনো জায়গায় ছিল, ট্রেনটা অতিরিক্ত আসতেও ছিল অনেক জায়গায়। তো এই ট্রেনের গতি কিন্তু 100 থেকে 120 কিলোমিটারই থাকবে, আপনারা যতটুকু জানেন এই রেল লাইনটা সম্পর্কে। তো এটা আসলে খুবই একটা উপভোগ্য একটা জার্নি হবে। সময় স্বল্পতা তো অবশ্যই, এবং সেই সাথে এটা উপভোগেরও তো ব্যাপার আছে। আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন যে লাইনটা কতটা উঁচু করা হয়েছে। নর্মালি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আর কি যশোরের দিকে চলে যাচ্ছে। এই উপর দিয়ে যে আপনার ব্রিজটা আছে তুলারামপুর পার হয়ে, সেই ব্রিজটাই আমরা একটা বলে আর কি পার হলাম। দেখুন নদীর দৃশ্যটা কি অপরূপ সুন্দর দৃশ্যটা, মানে আমি যখন হুট করে আমার চোখের সামনে এটা পড়ছে আমার এত সুন্দর লাগছে বিষয়টা, খুবই সুন্দর লাগছিল। আর আমরা রয়েছি এই মুহূর্তে পদ্মবিলা যে জংশন আর কি, নতুন জংশন স্টেশন হয়েছে, তো সেটার কাছাকাছি। এই যে আমরা অবশ্যই এখানে কোনো স্টপেজ নেই। তো চলেন এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে এই রূপসী বাংলা এক্সপ্রেস 828 বা 827 এবং 828 নম্বর যে রূপসী বাংলা এক্সপ্রেস, এইটার সব তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিই। আর এই ট্রেনটারও সময় এবং স্টপের সময় আমি বলে দিচ্ছি, ভাড়াটা আপনার স্ক্রিন থেকে পজ করে দেখে নিতে পারবেন। তো আপনারা উপভোগ করতে থাকুন পদ্মবিলা স্টেশনের যে স্কিপ করে যাচ্ছে এটা। আর আমি আপনাদেরকে জানিয়ে দিই 828 যে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে, সেটার তথ্য কিছু আর ভাড়া এবং স্টপেজটা আমি বলে দিচ্ছি। তো ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে আসবে সকাল 10:45 এবং পরবর্তী স্টেশন ভাঙা জংশন। ভাঙা জংশন থেকে ট্রেনটি ছেড়ে আসবে সকাল 11:50। এর পরবর্তী স্টেশন কাশিয়ানী থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় বেলা 12:22। পরবর্তী স্টেশন নড়াল থেকে ট্রেনটি ছেড়ে আসবে দুপুর 12:45। এর পরবর্তী স্টেশন যশোর জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে দুপুর 1:17 এবং সর্বশেষ বেনাপোল এসে ট্রেনটি পৌঁছানোর সময় দুপুর 2:25। অর্থাৎ ঢাকা থেকে বেনাপোল পৌঁছে যাবেন 3 ঘন্টা 40 মিনিটে। আর এমন গতিময় ট্রেনের যে স্কিপ করে যাওয়া থ্রু পাস যাওয়া স্টেশনের, এটা এতদিন আমরা ভারতীয় রেলেই দেখতাম, খুব ইচ্ছা করতো যে একসময় আমাদের দেশেও হয়তো বা হবে। তো আজ সেই ফিলটা পেলাম। আর পাশ দিয়ে যে লাইনটা দেখছেন যে পদ্মবিলাস জংশন কেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লাইনটা আপনারা পাশ দিয়ে চলে যেতে দেখছেন, এটা কিন্তু খুলনা অভিমুখে চলে গেছে। এটা পদ্মবিলা হয়ে সামনে সিঙ্গিয়া স্টেশন থেকে আর কি মিলে গেছে যশোর থেকে যে খুলনামুখী লাইন সেটাতে। আর আমরা যে লাইনটা ধরে চলে যাচ্ছি, আমাদের এই লাইনটা রূপদিয়ার আগে যে মিলে যাবে বা রূপদিয়া স্টেশন থেকে মিলে যাবে এই খুলনা যশোর যে মেন লাইন, সেই লাইনের সাথে। অর্থাৎ এই কারণে পদ্মবিলা জংশন হয়ে গিয়েছে, সিঙ্গিয়া এখন জংশন হয়ে গিয়েছে এবং রূপদিয়াও কিন্তু এখন জংশন হয়ে গিয়েছে।
আপনারা রাস্তা মানে রেল লাইনের দুপারে মানুষের যে মানে উচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায়, যে কত মানুষ। আসলে ট্রেনটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, এই সুন্দর ট্রেনটা দেখার জন্যই কিন্তু এই মানুষগুলো এসে দাঁড়িয়েছিলেন। এই মানুষগুলো যে কখনো ট্রেন দেখেননি একেবারে তা কিন্তু না, কারণ নড়াল, কাশিয়ানী এইদিকে হয়তো বা প্রথমবার, কিন্তু এই যে এখন আমরা যেখান থেকে যাচ্ছি সিঙ্গিয়া, হ্যাঁ, এবং রূপদিয়া, এই যে দেখেন যে এটা কিন্তু মেন লাইন, এই যে পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলনা যশোরের যে পুরনো লাইন সেটাই কিন্তু এটা রূপদিয়া যে আমরা মিলে যাবো এই লাইনের সাথে। তো আমরা রূপদিয়ার উপর দিয়ে যাচ্ছি এখন। তবুও মানুষের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এবং ট্রেনের গতিও আপনারা বুঝতে পাচ্ছেন। যদিও রূপদিয়া স্টেশনের কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ না বলা যায়, কারণ ট্রেনটা বেশ ওখানে স্লো হয়ে গিয়েছিল একেবারেই, আবারও পরবর্তীতে গতি নেই। এই যে আপনারা এই মুহূর্তে আর কি থ্রুপাস যাচ্ছি রূপদিয়া জংশন স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো লাইন এখানে। তো রূপদিয়ার থেকেই বেসিক্যালি পদ্মার যে লিঙ্ক লাইন সেটা কিন্তু এখান থেকেই শুরু। এরপরে রূপদিয়া পার হওয়ার পরে কিন্তু আমরা সেই পুরনো লাইনেই যাব। যদিও পুরনো লাইনেরও কাজ চলমান রয়েছে, বেশ কিছু জায়গায় আমরা আজকেই দেখলাম যে এখানকারও স্লিপারগুলো চেঞ্জ করে দেওয়া হবে, কারণ খুলনা যশোরের যে রেল লাইন এটা অনেক পুরনো রেল লাইন আপনারা জানেন। যদিও এই লাইনেই এখন ট্রেন প্রায় 100 গতি উঠায় ফেলায়, তো তারপরেও স্লিপারগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। সো আগামীতে আমরা আরও গতিময় জার্নি পাবো। হ্যাঁ, এবং রূপদিয়া স্টেশন কতটা বড় হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বাজে দুপুর 2:25। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে যশোর জংশন স্টেশন। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে কিন্তু বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ট্রেন, সেই শুরুর দিন থেকেই অনেক পছন্দের। মাঝে যখন এলএসবি ছিল তখন আসলে খুব একটা ভালো লাগতো না বলে যাওয়া করি নাই খুব একটা। একবারই চড়েছিলাম এবং সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন তো জানেনই আপনারা যে ইনকা এবং সিআরআরসিসির এক মিক্সড কম্বিনেশনে চলাচল করে এই বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস কিন্তু আমার অনেক পছন্দের একটা ট্রেন। তো কাদের বেনাপোল এক্সপ্রেস অনেক পছন্দের সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে যশোরের মানুষ হিসেবে স্বল্প দূরত্বের ট্রেন হিসেবে কিন্তু এখন বেনাপোলের থেকে রূপসী বাংলায় আমি বেশি প্রেফার করব, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই আশপাশের জেলা অর্থাৎ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এগুলোতে যাওয়ার সময় বা ফরিদপুর যাওয়ার সময় কিন্তু বেনাপোল এক্সপ্রেসে অবশ্যই প্রেফার করি এবং সেটা একটা খুব সুন্দর জার্নি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 2:25 ছেড়ে যাচ্ছি। তো একটা জিনিস কিন্তু লক্ষণীয়, আমি ভিডিওর মাঝে একবার বলেছিলাম যে এই ট্রেনটা কিন্তু আজকে লেটে ছেড়েও 11:18 ছেড়ে আসছে কমলাপুর থেকে। তো দেখেন ইতিমধ্যে আমরা ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন 2:25, অর্থাৎ আমাদের ট্রেনটা কিন্তু ঠিকই 3 ঘন্টায় যশোর পৌঁছায় গিয়েছে। তো লেট করে ছাড়লেও, স্লো আসলো, বেশ কিছু জায়গাতে দেরি হলো, সে কিন্তু ঠিকই 3 ঘন্টায় যশোর আসছে। সেই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। অর্থাৎ আমাদের সেই ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ যেটাই বলেন সেটা কিন্তু হয়েই গেল, যে 3 ঘন্টায় আমরা যশোর আসতে পারলাম। সো আর 1 ঘন্টা কি 45 মিনিটে বেনাপোল পৌঁছে যাওয়া যাবে।
আর আপনারা যে দেখতে পাচ্ছেন নন এসি যে কোচগুলো, সেগুলো এইগুলো আসলে সবই সিআরসিসি র্যাক। আর এই ভিডিওগুলো আসলে আমি এর পরে আর আপনাদেরকে করিনি এই ট্রেনটার জন্য আসলে, কারণ এই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। সুন্দরবন এক্সপ্রেসের সময় করেছিলাম একই জিনিস, একই বগি। আর এই জায়গাটুকু দেখেন, আসলে খুবই সুন্দর একটা জায়গা। আপনারা দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর লাগছিল। তবে সামনে কিন্তু রূপসী বাংলার ধুলোঝড় অপেক্ষা করতেছে আপনাদের জন্য, এবং আমিও তো ধুলোঝড়ের মধ্যেই পড়ছি, কিন্তু তারপরেও ভিডিওটা করেই যাচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল এই সিনারিটা এবং এই যে এইভাবে ছুটে যাওয়াটা এই লাইন ধরে। তো যেটা বলছিলাম আর কি, যে কোচের কম্বিনেশনগুলো আপনাদেরকে আমি আর দেখাইনি, কারণ একই রকম দেখতে। তো আমি এমনিতে বলে দিচ্ছি আপনাদেরকে, ট্রেনটিতে এসি চেয়ার আছে মোট 4টি কোচ, আর নন এসি চেয়ার আছে টোটাল 5টি, আর একটি রয়েছে লাগেজ ভ্যান, আর একটি হচ্ছে আপনার বার্থ, যেটা এসি বার্থ বলা হয়, সেটি একটি রয়েছে। অর্থাৎ এটা কিন্তু 12টি কোচের একটি ট্রেন। তো এখন বাজে দুপুর 3:16। আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস 828 নম্বর প্রথমবারের মতন বেনাপোল স্টেশনে ঢুকতে চলেছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আর কি নড়াল থেকে আমার বেনাপোল পর্যন্ত আসা। তো আমি কিন্তু আবার এই ট্রেনেই বেনাপোল থেকে যশোর পর্যন্ত ফিরে গিয়েছি। তো আপনাদেরকে সেই বাকি জিনিসগুলোও দেখাবো, যেহেতু এই ট্রেনটা আজকেই প্রথমবারের মতো বেনাপোল থেকে যাবে। বেনাপোলের বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সময় কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব যে বেনাপোল থেকে ঢাকার সময়সূচি, স্টপেজ সমূহ, ভাড়া সবকিছুই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করেন না, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। যারা এই দিন এগুলো দেখেননি তারা কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন। সো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও। কিন্তু আশা করি রাইট টাইম যাবো, আসবো। আর এই আপনাদের পরিচালনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে আমাদের সাথে এসছেন, রেলের সাথে আছেন, রেলের খবরগুলো কাভারেজ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ রেলের পক্ষ থেকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটা ওয়াটারিং করা হলো বেনাপোল থেকে। তো এই কারণে 2 নম্বর লাইনে নিয়ে আসা হয়েছিল। আবারও 2 নম্বর লাইন থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। প্ল্যাটফর্ম যেহেতু একটাই এখন বেনাপোলে, সো এখানে আর কি প্লেস করা হবে। আর এর আগে আপনারা দেখতে পারলেন যে ট্রেনের যিনি পরিচালক গার্ড সাহেব, তিনি কথা বলছিলেন আমাদের ইউটিউবারদের সাথে। খুবই আন্তরিক একজন মানুষ। তো এখন বাজে বিকাল 4:38। অবশেষে প্রায় 1 ঘন্টা 13 মিনিট লেটে প্রথমবারের মতন 827 নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। আপনারা সেই ঐতিহাসিক মুহূর্ত দেখতে পাচ্ছেন। এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় যে এরকম উচ্ছ্বাস মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন যে কি পরিমাণ মানুষ লাইনের আশেপাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটা স্টেশনেই ছিল লোকজন এই ট্রেনটা দেখতে আসছিলেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি নাভারণ স্টেশনের খুব কাছে। যে আপনারা দেখতে পাচ্ছেন নাভারণ স্টেশন, কিন্তু এই ট্রেনটা থ্রু পাস যাবে এবং এই থ্রু পাসটা আপনারা এনজয় করেন।
আর আপনারা অনেকে হয়তো বা জানেন যে বাংলাদেশে যে ফুলের রাজ্য বলা হয় সেই যশোরের গদখালি, এই গদখালির উপর দিয়েই কিন্তু ট্রেনটা বেসিক্যালি যায়। তো এই শীতকালে যদি আপনারা এই ট্রেনে আসেন তো সেই ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন কিছুটা হলেও। আর সবথেকে বড় কথা যে এই ট্রেনটা নিয়ে বেশ কিছু ঝামেলা দেখলাম মানুষদের মাঝে, যেমন ঝিকরগাছা স্টেশনে আন্দোলন হয়েছে, ট্রেনটাকে থামিয়ে রাখা হলো স্টপেজের দাবিতে। এবং সবথেকে বড় কথা আমার নিজ যে স্টেশন যশোর জংশন, সেখানেও এরকম একটা দেখলাম বাজে জিনিস। সেটা হচ্ছে যে আমাদের যশোরের মানুষ সকাল বিকাল দুই বেলায় এখন ট্রেন চান, যেহেতু খুলনার থেকে সকালের ট্রেন আছে। তো খুলনার মানুষজন যদি এখন আবার দাবি করেন যে আমাদের এখন বিকালবেলায় ট্রেন লাগবে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শুধু দাবি দেওয়ার আন্দোলন করলে তো হয় না, কিছু বেসিক জিনিসও জানতে হয়। একটা জিনিস আন্দোলনে নামার আগেও কিন্তু আপনাকে কিছু জিনিস জানা দরকার, যে বাংলাদেশ রেলওয়ের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে কোচ আছে কিনা, বা একটা নতুন ট্রেন দেওয়া যাবে কিনা। কারণ সব ধরনের কোচ বা সব ধরনের ট্রেন কিন্তু পদ্মা সেতুতে হয়তো বা উঠাবে না বা উঠতে দেবে না, যার কারণে কিন্তু এই সুন্দর কোচগুলো চীন থেকে আমদানি করা হয়েছিল। তো আসলে যারা জানেন না তাদের জন্য বলি, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ রেলওয়ের কাছে পর্যাপ্ত পরিমাণে কোচ নাই, যার দরুন আপনারা জানেন যে সুন্দরবন, চিত্রা এবং বেনাপোলে কিন্তু মিক্সড আছে, অর্থাৎ ইনকা দিয়ে মিক্সডও করা আছে। যদিও এর ব্যাখ্যা দিতে গেলে হয়তো আমাকে অনেকে বলবেন যে তাহলে রাজশাহী ট্রেনগুলো বা চিলাহাটি বা নীলসাগর এক্সপ্রেসে কেন সবই সিআরসিসির একদিকে হলো, ট্রেনগুলো তো পদ্মার জন্য আনা হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি কথা। তো এখন সেটা তো দেওয়া হয়ে গেছে, এখন সেটা তো আর আনা যাবে না। তো পরবর্তীতে যখন কোচ আসবে, আমরা অনেকেই জানি যে বেশ কিছু এলএসবি র্যাকের অর্ডার আছে, তো সেগুলো দেশে যখন আসবে তখন ইনশাল্লাহ এই নতুন নতুন ট্রেন অবশ্যই আরও দেওয়া হবে। কারণ এমন তো না যে পদ্মার এই সেতুটা চালু হয়েছে মাত্র একটা দুইটা ট্রেনের জন্যই, এই রুটে আরও অনেক ট্রেন আসবে। তো যে কথাটা বেসিক্যালি বোঝানোর জন্য বা বলার জন্য এটা বলা, সেটা হচ্ছে যে আজকেই এই ট্রেনটার প্রথম উদ্বোধন ছিল। তো আমরা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম, তাই না, যে অবশেষে আমরা 3 ঘন্টায় যাইতে পারছি। তো আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। তা না করে আমরা কি করলাম, প্রথম দিনই ট্রেনটাকে আন্দোলনের মুখে ফেললাম, বিভিন্নভাবে ট্রেনটাকে লেট করালাম। এবং এটা কিন্তু চলমান থাকবে, এটা যে আজকেই হয়ে যে থেমে গেছে এমন কিন্তু না। তো এটা আসলে কাম্য না। হ্যাঁ, কারণ আমার নিজ জেলা যশোর, তারপরেও কিন্তু আমি বলছি যে এটা কাম্য না। হ্যাঁ ঠিক আছে, আপনারা দর্শনার্থ হয়ে যশোর হয়ে সকালে একটা ট্রেন চান, ঠিক আছে, তা সেটা তো অন্যভাবেও বলা যেত বা অন্যভাবেও করা যেত। ট্রেনটা 1 সপ্তাহ চলুক বা 1 মাস চলুক, তারপর আস্তে আস্তে দাবি দেওয়া আমরা আনতাম, তখন না 1-2 দিন আমরা মানববন্ধন করতাম। কিন্তু প্রথম দিনই ট্রেনের সামনে উঠে এই যে আপনারা ঝিকরগাছা স্টেশনে ঢোকার পরে দেখতে পারবেন যে আমাদের গ্লাসগুলো বন্ধ করে দেয়, মানে সরি ডোরগুলো, যে নিরাপত্তার অভাব বোধ করায়। এবং কি পরিমাণ লোক এসে যাওয়ার সমাগম। কিছু মানুষ অবশ্যই ট্রেন দেখতে আসছিলেন, আমি সবাইকে দোষারোপ করছি না, কিছু মানুষ অবশ্যই আগ্রহ নিয়ে আসছিলেন। তো সেটা যদি লজিক্যাল হয় অবশ্যই ট্রেন দাঁড়াবে, কিন্তু এই যে মানুষের ট্রেনের যে যাত্রীগুলো ছিল তাদেরকে যে হ্যারেসটা করা, এটা তো ঠিক না। এবং প্রথম দিন হিসেবে কোনোভাবে এটা মানা সম্ভব না। এটা আপনার লজিকে বা আপনাদের অনেকের, আমার লজিক আমার সাথে হয়তো মিলবে না, আমার লজিকের সাথে যে একেবারে কেউ মিলবে না তাও কিন্তু না। হ্যাঁ, একটা ট্রেন প্রথম দিন তার উদ্বোধন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। এটা তো কারোর ক্ষতি করে উদ্বোধন করা হয়নি, তাই না? হ্যাঁ, হয়তো বা আপনি উপকৃত হচ্ছেন না, সেটা অন্য জিনিস, কিন্তু আপনার ক্ষতিও কিন্তু হচ্ছে না। তো আপনি অ্যাপ্রিসিয়েট করতেন প্রথম দিন, 1 সপ্তাহ বা 1 মাস, তারপরে আন্দোলন করতেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু এই মানে আচরণটা একেবারেই আমার পছন্দ হয়নি, এই কারণেই আপনাদের সাথে তুলে ধরা। এবং যশোরেও এই ধরনের একটা বাজে সিচুয়েশন হয়েছে, সেটা আপনারা যশোরের ট্রেনটা যখন দাঁড়াবে আমি আপনাদেরকে কিছু ক্লিপ আপনারা দেখতে পারবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিছুক্ষণ মানে বেশ 5-10 মিনিট লেট করার পরে আবারও ঝিকরগাছা স্টেশন আমরা ছেড়ে যাচ্ছে, এবং আমাদের এই যে ডোরটা লক করা নিষেধ করে দিয়ে গেল যে ডোর আপনারা খুলবেন না। এটা আসলে যেটা বলছিলাম আর কি, এক কথা বারে বারে বলাটাও ঠিক না, কিন্তু এটা আসলে মেনে নেওয়া যায় না, ঠিক আছে, এটা ঠিক না। আমাদের
এই সবগুলো পরিবর্তন করা উচিত। আর সবথেকে বড় কথা, সব রুটে সব ট্রেনে যদি সব জায়গায় আপনাকে স্টপেজ দেয়, তাহলে তার সেই ট্রেনের কাঙ্ক্ষিত কোনো সার্ভিস আমরা পেলাম না। এখন আপনি ঝিকরগাছা যাচ্ছেন, 2 দিন পরে সবাই বলবে যে রূপদিয়াও দেন, তারপরে কয়েকদিন পরে বলবে যে তাহলে লোহাগাড়াও আবার দাঁড় করান, বা এই যে জামদিয়া, পদ্মবিলা সব জায়গায় দাঁড়াও। তো তখন কি আপনারা এই আন্তনগর ট্রেনের সুবিধা আপনারা পাবেন? আবার এই আমরাই কিন্তু নতুন নতুন স্টেশনে যখন দাঁড় করাতে যাই, আমরাই বলি যে আন্তনগর ট্রেন না, এটা লোকাল হয়ে গেছে, আন্তঃলোকাল। আমরাই কিন্তু জিনিসটা লোকাল বানাই, ঠিক আছে? এত দাবি দেওয়া তো ঠিক না। মানে বেনাপোল এক্সপ্রেস ছাড়ে কখন? বেনাপোল এক্সপ্রেস তো মানে ছাড়ে 1:45 বা 1টায়, আমি যদি ভুল না করি, বেনাপোল থেকে। তো তার 2 ঘন্টা পরে এই ট্রেনটা। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে ওই ট্রেনটাই তো মানে ঝিকরগাছা দাঁড়ায়। তা ভাই ঠিক আছে, আপনার যদি এই ট্রেনে যাইতেই হয়, তাহলে আপনি বেনাপোল এক্সপ্রেসে চড়ে আপনি যশোরে নামেন, 1 ঘন্টা যশোর স্টেশনে বসেন, তারপর আপনি এই ট্রেনে যান, তাই না? লজিক কিন্তু অনেক রকমই আছে। সব ট্রেন যদি সব স্টেশনেই দাঁড়ালো, তাহলে তো ভাই মানে স্বল্প দূরত্বের ট্রেন, মানে স্বল্প স্টপেজের ট্রেন বা সুপার ফাস্ট ট্রেন মানুষ বলে কেন? এই কারণে আমাদের দেশে না এইগুলো হয় না, ঠিক আছে? এই দেখেন, ঢাকা চিটাগাং রোডে কিন্তু এখন দুইটা তাদের নন স্টপেজ ট্রেন আছে। রাজশাহীতে আছে, মানে চাপায়ের থেকে ছেড়ে রাজশাহী এবং রাজশাহীর পরে ঢাকা। কিন্তু আমাদের দক্ষিণে কিন্তু এই ধরনের কোনো ট্রেন নাই। একসময় বেনাপোল ছিল, আমরাই লোকের অভাবে সেটাকে স্টপেজ বাড়াইতে এখন কতগুলো স্টপেজ হয়েছে। ইভেন পদ্মা সেতু দিয়ে চলাচল করার আগেও যখন যমুনা দিয়ে ট্রেনটা যেত, আপনারা একবার বলেন যে ঈশ্বরদের পরে কতগুলো স্টপেজ বাড়ানো হলো, এবং মোবারকগঞ্জের মতন স্টেশনেও বেনাপোল এক্সপ্রেসকে দাঁড় করানো। আমি মোবারকগঞ্জকে কিন্তু মানুষদেরকে ছোট করছি না, কিন্তু বেনাপোল এক্সপ্রেসের যে প্রায়োরিটিটা দেওয়ার কথা, সেটা কিন্তু সে পায়নি, ঠিক আছে? তো এটাই হচ্ছে সমস্যা আমাদের। তো যাই হোক, এই যে আমরা এখন যশোর স্টেশনে ঢুকতেছি, এবং যশোর স্টেশনে ঢোকার পরে যাত্রী চাপ আপনারা লক্ষ্য করবেন। এই যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী, এবং প্ল্যাটফর্মের শেষে যেই কিন্তু এই আন্দোলনগুলো হচ্ছিল, আমি সেই ফুটেজটা কিছুটা হলো আপনাদেরকে দেখাবো। আপনারা এই যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আন্দোলনের মানুষ না, এরা কিন্তু প্রত্যেকেই যাত্রী, এবং যশোর থেকে ট্রেনটাতে হিউজ একটা যাত্রী চাপ ছিল। এটা আসলে অকল্পনীয়, কারণ প্রথম দিন হিসেবে এত যাত্রী যশোর থেকে পাবে, এটা তো যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু বলেছেন। অনেক ফেসবুক পোস্টে আমি দেখেছি যে যশোর থেকে এই সময় ট্রেনগুলো কোনো যাত্রীই পাবে না, হ্যাঁ ভাই, এই ধরনের লজিকলেস কথাবার্তা কিন্তু কোনো মানে হয় না। বিকালবেলায় যশোর থেকে ঢাকায় যাওয়ার বহুত মানুষ আছে। হ্যাঁ, যারা আপনারা নিয়মিত এই রুটে যাওয়া আসা করেন না, তারা এই ধরনের অবাঞ্ছিত কথা বলতে পারেন। এই যে দেখেন তো কম যাত্রী আছে। তো যাই হোক, ট্রেনটা এই যে এসে দাঁড়ালো আর কি যশোর স্টেশনে। এরপরে এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের একটা আবারও বিলম্ব হয়, হওয়ার পরে ট্রেনটা ছেড়ে যায়। তো অবশেষে 5:49 যশোর থেকে প্রথমবারের মতন ছেড়ে যাচ্ছে 827 নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস। আর এত বড় একটা হর্ন দিল, তার মানে হয়তো আপনারা বুঝতে পারছেন, এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন, এনারা কিন্তু আন্দোলনের কিছু মানুষ, তারা ইঞ্জিনের উপর চেপে বসেছিলেন, লোকোমোটিভের উপরে, যার কারণে ছাড়তে পারছিল না ট্রেনটা। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এবার চলেন আপনাদেরকে জানিয়ে দিই বেনাপোল থেকে ঢাকার স্টপেজ সমূহ এবং সময়সূচি, আর ভাড়াটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। তো বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় দুপুর 3:25। এর পরবর্তী স্টেশন যশোর জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় বিকাল 4:15। পরবর্তী স্টেশন নড়াল থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় বিকাল 4:46। পরবর্তী স্টেশন কাশিয়ানী থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় বিকাল 5:10। পরবর্তী স্টেশন ভাঙা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় বিকাল 5:46, এবং পরবর্তীতে সর্বশেষ স্টেশন ঢাকা এসে পৌঁছানোর সময় সন্ধ্যা 7টা। তো ওভারঅল ট্রেনটির সময় লাগবে 3 ঘন্টা 35 মিনিট। আর জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস উভয় ট্রেনেরই বন্ধের দিন
সোমবার। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকায় যে আবারও জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আজকের 2 ট্রেনের আপডেটের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ট্রান্সপোর্টটা করে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়াও আপনারা ইনস্টাগ্রামে যোগ দিতে পারেন, সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।